ওয়েলকাম ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে প্রাইমারি টেট রিলেটেড গুরুত্বপূর্ণ তিনটি আপডেট নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেল মল্লিক এডুকেশন হবে। আজকের ভিডিওয় মূলত আমরা যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তার প্রথম বিষয়টি হচ্ছে 2022 টেট পাসদের পরপর খুশির খবর। কি সেই খুশির খবর? এনআইএসডিএলএডদের কি সম্পূর্ণরূপে বাদ দিল কলকাতা হাইকোর্ট? কী রায় দিল সেই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ আপডেট আমি আজকের ভিডিওয় তুলে ধরব। 2 নম্বর আপডেট হচ্ছে 2017 প্রশ্নভুল মামলায় বড় নির্দেশ ডিভিশন বেঞ্চ কি স্থগিতাদেশ দিয়েছে। এই মামলায় বিপাকে কি পিটিশনাররা, পর্ষদ সভাপতির কি গোপনে মাস্টার স্ট্রোক? সম্পূর্ণ আপডেট আমি আজকের ভিডিও তুলে ধরতে চলেছি। এর পরবর্তী আপডেট রয়েছে 2022 প্রশ্নভুল মামলায় নয়া মোড়। কি আপডেট রয়েছে প্রশ্নভুল মামলা সংক্রান্ত সেই সম্পূর্ণ আপডেট আমি আজকের ভিডিও তুলে ধরব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি এক মুহূর্তে স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এরপর আমরা আসছি সরাসরি প্রথম আপডেটে, যে এনআইএসডিএলএডদের সম্পূর্ণরূপে বাদ দিল। এটা 2022 টেট পাসদের কাছে খুবই খুশির খবর। কাল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রাজাশেখর মান্তার বেঞ্চে এনআইএসডিএলএড সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। 2023 টেটে এনআইএসডিএলএডরাও অংশগ্রহণ করেছিল এবং তাদের রেজাল্ট যদি পাবলিশ হতো তারাও টেট সার্টিফিকেট পেত। কিন্তু এক্ষেত্রে 2022 টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ যাতে তাদের সার্টিফিকেট দেওয়া না হয় সেই রিলেটেড একটি কেস ফাইল করেছিল কলকাতা হাইকোর্টে, যেটি কালকে শুনানিতে জাজমেন্ট এসেছে। তাদের সার্টিফিকেট আর দেওয়া যাবে না এবং আগামী রিক্রুটমেন্টে তারা যাতে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে সেটাও দেখতে বলা হয়েছে এবং তাদের জন্য আলাদা একটি লিস্ট তৈরি করতে বলা হয়েছে। অর্থাৎ 2023 টেটে যারা যে সমস্ত এনআইএসডিএলএড ছিল তাদের একটা নতুন করে লিস্ট তৈরি করতে বলা হয়েছে এবং পর্ষদকে নির্দেশ দিয়েছে যে কোনোভাবে তারা যাতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ না করতে পারে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এই ছিল প্রথম আপডেট। এরপর আমরা আসছি 2017 প্রশ্নভুল মামলার ডিভিশন বেঞ্চের বড় নির্দেশ। কী সেই নির্দেশ সেটা আমরা আজকের ভিডিও জেনে নিচ্ছি। 2017 প্রাইমারি টেটে যে 21টি প্রশ্নভুল নিয়ে যে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে, যাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পর্ষদ গিয়েছিল, নতুন মোড় নিয়েছে সেই মামলায় কলকাতা হাইকোর্টে। বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন শুনানিতে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে। এই মামলার শুনানি হচ্ছিল 2017 টেট যে পরীক্ষা নেওয়া হয়েছিল 2020 সালে ডিসেম্বরে, যার রেজাল্ট আউট হয়েছিল 2021 সালে। তারপর এই পরীক্ষা নিয়ে নানা রকম বিতর্ক তৈরি হয়, সেখানে অনেক প্রশ্নভুল আছে। এই দাবিতে পিটিশনাররা একটি মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল বেঞ্চ একটি রায় দেয় যে এই মামলার পরিপ্রেক্ষিতে একটি এক্সপার্ট কমিটি গঠন করে পর্ষদকে এটি দেখতে বলা হয়েছে যে কতগুলো প্রশ্ন ভুল রয়েছে। কিন্তু পর্ষদ সেদিকে না গিয়ে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চের শুনানিতে পর্ষদের তরফে যে সিনিয়র আইনজীবী ছিলেন সুবীর সান্যাল মহাশয়, তিনি বেশ কিছু আজকে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরে, যার ফলে পিটিশনাররা পুরোপুরি ব্যাক করে চলে যায় এই মামলায়। 2021 সালে যখন রেজাল্ট বের হয় তারপরে পর্ষদের তরফ থেকে একটি গ্রিভেন্স সেল খোলা হয়েছিল। সেই সেলে কতজন পিটিশনাররা অভিযোগ করেছিল সেই পয়েন্টটা তুলে ধরেন এবং বেশিরভাগ পিটিশনাররা এই গ্রিভেন্স সেলে অভিযোগ জানাননি, সেটাও কোর্টে তুলে ধরেন। এবং তিনি এও বলেন যে কোনো কোশ্চেন সেট আপ করার সময় সেটা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন যে উপাচার্য রয়েছে তাদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় হোক বা যাদবপুর বিশ্ববিদ্যালয় হোক না কেন, সেই কমিটির মাধ্যমে কোশ্চেন সেট আপ করা হয় এবং সেটাকে রিভেরিফাই করা হয়। তারপর চাকরির পরীক্ষার জন্য কোশ্চেনটা পাবলিশ করা হয়। শুধু এই নয়, আমরা যখন রেজাল্ট প্রকাশ করি তার আগে আমরা প্রভিশনাল অ্যান্সার কি প্রকাশ করি, তারপর একটা অনলাইন পোর্টাল খোলা হয়। যদি কোনো প্রশ্নের পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ থাকে পরীক্ষার্থীদের মনে, তাহলে তারা সেটা অভিযোগ জানাতে পারবে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটা এক্সপার্ট কমিটি গঠন করি এবং সেই অভিযোগগুলো খতিয়ে দেখি এবং পরে আমরা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করি। তাহলে যখন একটি প্রশ্নের দুবার ধরে আমরা এক্সপার্ট কমিটি গঠন করে সেই কোশ্চেনটাকে ভেরিফাই করে আবার দুবার অ্যান্সার কি পাবলিশ করছি বিশেষজ্ঞ কমিটি দ্বারা, তারপরেও সিঙ্গেল বেঞ্চ কীভাবে রায় দেয় তৃতীয়বারের জন্য কমিটি গঠন করে সেই প্রশ্নগুলোকে আবার দেখার জন্য, তাহলে এখানে যারা পিটিশনার রয়েছে তারা কি উপাচার্য বা বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্য রয়েছে তাদের থেকেও আগে? এটি
বলতে চেয়েছেন সুবীর সান্যালবাবু আজকের শুনানিতে। এবং সুবীর সান্যালবাবুর এই যে তথ্য, এগুলো বিচারপতি মান্যতা দেয় এবং ডিভিশন বেঞ্চে আজকে যে শেষ পর্যন্ত খবর শোনা যাচ্ছে, অর্ডার কপি আসার আগে যে সময় না থাকার জন্য আজকে ডিভিশন বেঞ্চে স্টে অর্ডার পড়েনি, তবে এটা খুব তাড়াতাড়ি স্টে অর্ডার পড়তে চলেছে যে সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর। এবং যদি স্টের অর্ডার আসে তাহলে প্রশ্নমূল মামলায় পর্ষদ যে একেবারেই জয় হচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না, কারণ পর্ষদের তরফ থেকে আজ সুবীর সান্যালবাবু যে পয়েন্টগুলো তুলে ধরেছে সেটা পর্ষদকে অনেকটা আগিয়ে রেখেছে এই মামলায় এবং 90% পর্ষদের এই মামলায় জয়ের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে পরবর্তী শুনানিতে পিটিশনারদের পক্ষ থেকে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় কি এফিডেভিট বা কী ডকুমেন্টস পেশ করে পর্ষদের বিপক্ষে প্রশ্নভোল নিয়ে, সেটাই দেখার বিষয়। তবে এই মামলার যে ভবিষ্যৎ আর 1-2 শুনানির মধ্যে নির্ভর করছে এবং এই মামলার ফাইনাল রায় আসতে চলেছে। এই ছিল এই ভিডিওর দ্বিতীয় আপডেট। এরপর আমরা আসছি 2022 প্রশ্নভোল মামলায় কি শুনানি হয়েছে এবং এই মামলার কি নয়া মোড় আসছে এবং এই মামলার নতুন আপডেট কি। 2022 প্রশ্নভোল মামলা, যেটি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চ এজলাসে শুনানি হচ্ছিল, যিনি এই মামলার আগের শুনানিতে নির্দেশ দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি উপদেষ্টা কমিটি গঠন করতে বলা হয়েছিল এবং যে 24টি প্রশ্নভুল রয়েছে সেটি বিবেচনা করতে বলা হয়েছিল এবং সেই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছিল। বিবেচনা করে কোনো তথ্য এসেছে কিনা সেটি রাজাশেখর মান্তারবাবু সাব রেজিস্ট্রারের কাছে জানতে চান এবং সেখান থেকে তিনি জানতে পারেন যে এখনও পর্যন্ত কোনো তথ্য আসেনি, অর্থাৎ 24টি প্রশ্ন ভুল না সঠিক সেটা এখনও যাচাই করে তিনারা পাঠাননি। তাই এই মামলাটি সেদিন তেমন কোনো আর শুনানি হয়নি। পর্ষদের উকিলের পক্ষ থেকে জানান যে এই মামলাটি আমরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ জানিয়েছি এবং পর্ষদের উকিল আরও জানান এই মামলার আমরা সিঙ্গেল বেঞ্চে স্টে দাবি করছি। পরবর্তীতে বিচারপতি রাজাশেখর মান্তা বর্তমানের জন্য এই মামলাটি স্থগিত করেছি এবং ডিভিশন বেঞ্চে রায় আসা পর্যন্ত এই মামলায় স্থগিত থাকবে। পরবর্তী সময়ে ডিভিশন বেঞ্চে রায় আসার পর যদি কোনো পিটিশন ফাইল করে আবার শুনানি করতে যায় তাহলে এই শুনানি আবার চলবে। ডিভিশন বেঞ্চে যেহেতু এই মামলাটা চলে গেছে তাই সিঙ্গেল বেঞ্চে এই মামলা আর এখন উঠবে না যতক্ষণ না ডিভিশন বেঞ্চে রায় দেয়, কারণ সিঙ্গেল বেঞ্চের উপরে ডিভিশন বেঞ্চে এই মামলাটি সেদিন লিস্টেড থাকলেও এই মামলার সেদিন কোনো শুনানি হয়নি। পরবর্তী ডেট কবে সেটি আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ছিল আজকের ভিডিওর মূল আপডেট। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এবং বুঝলেন। এর পরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই আপডেটটা জানার সুযোগ করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।